কোর্টে উপস্থিত থাকা রায় সকলের নজর এড়াতে পারলেও অনির্বাণ এবং স্রোতের নজর কোনো মতেই এড়াতে পারলো না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোর্টে উপস্থিত থাকা রায়কে যখন অনেকক্ষণ ধরে লক্ষ্য করতে থাকে কাঠগড়ায় দাঁড়ানো অনির্বাণ, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে কেন জানি না এই মহিলার দুটো চোখ দেখে আমার মনে হচ্ছে যে সে আমার রায়। এরকমটা আমার কেন মনে হচ্ছে, কেন আমার মনে হচ্ছে যে রায় তুমি এই কোর্টে রুমে তুমি হাজির আছো, তুমি সব দেখছো, তুমি আমাকে ফিল করতে পারছো, তুমি কি তার সত্ত্বেও তুমি চিৎকার করে বলতে পারছো না যে আমি নির্দোষ? তুমি কি আমাকে বাঁচানোর জন্য একবারও এগিয়ে আসবে না রাই? সবসময় তো তুমি আমাকে সব ধরনের বিপদের হাত থেকে বাঁচিয়েছো, এই যাত্রায় কেন তুমি নিজেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছো বলো রাই? অন্যদিকে হঠাৎ করে যখন অন্যদিকে তাকাতে গিয়ে স্রোতের সেই মুখ চোখ ঢাকা মহিলার উপরে গিয়ে নজর পড়ে, ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে আচ্ছা বৌমনি, এই মহিলাটা যখনই আমরা অন্যদিকে তাকাই তখনই কেন জানি না অন্য ও মনস্ক হয়ে আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর যেই কিনা আমার চোখ পড়ে যায় ওনার উপরে উনি অমনি মুখটা ঘুরিয়ে ফেলে। এমন কেন করে বলতো তো? কেন জানি আমার মনে হচ্ছে যে এই মহিলাটা দূর থেকে আমাদেরকে ফলো করছে এবং ও আমাদেরকে যথেষ্ট পরিমাণে চেনে, আর আমরা ওনাকে চিনে ফেলবো, এর জন্যই উনি হয়তো এরকম করে মুখোশ পরে আছে। অন্যদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে আচ্ছা স্রোত, তোমার এটা কেন সন্দেহ হচ্ছে বলো তো? এই কোর্ট রুমে তো অনেক লোকাল পাবলিকই আসে, তাই বলে যে সকলেই আমাদের চেনা হবে সেরকমটা তো নাও হতে পারে, তাই না? তাহলে তুমি শুধু শুধু ওনাকে এরকম করে ইন্ডিকেট করছো কেন বলো তো? তখন স্রোত বলতে থাকে যে বৌমনি, তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, এই কোর্টে স্বাভাবিকভাবে অনেক পাবলিকই এসেছে, কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু কেউ এরকম করে মুখ চোখ ঢেকে আসেনি, কিন্তু এই মহিলাটা নিজেকে যথেষ্ট পরিমাণে কাভার করে এসেছে। কেন জানি না আমার মনে হচ্ছে যে এই মহিলাটার মুখোশ পড়ার পেছনে যথেষ্ট পরিমাণে কোনো না কোনো রহস্য আছে, যেই রহস্যটা কিনা আমরা এখনও পর্যন্ত ধরে উঠতে পারছি না। কারণ আমি বেশ কয়েকবার লক্ষ্য করেছি যখন থেকে কিনা কোর্টে হিয়ারিং শুরু হয়েছে, ঠিক তখন থেকে শুরু করে এখনও পর্যন্ত এই মহিলাটা এতটা ইন্টারেস্ট নিয়ে এখানে বসে আছে, যেটা দেখে আমার সন্দেহ হতে বাধ্য হচ্ছি আমি। অন্যদিকে রাইয়ের মা বলতে থাকি যে হ্যাঁ, তখন আমিও দেখলাম, আমি হোঁচট খেতে নিয়েছি, তখন এই মহিলাটা আমাকে হোঁচট খাওয়ার হাত থেকে বাঁচালো। আর যখন কিনা মিষ্টি ওই মহিলাটা আমাকে হাত ধরেছে না, তখন আমার কেন যেন মনে হলো যে ওটা হয়তো বা রাই, কারণ রাই যেরকমভাবে আমাকে স্পর্শ করলে আমি টের পাই, ঠিক সেরকমভাবে আমার ফিল হচ্ছিল। অন্যদিকে রাইয়ের বৌমনি বলতে থাকে যে মা, হয়তো বা আপনি বড্ড বেশি রাইকে মিস করছেন, তাই হয়তো বা আপনি যেখানেই থাকছেন সেখানেই হয়তো বা আপনার রাইকেই মনে হচ্ছে, কিন্তু আসলে তো রাই কোনো মতেই এখানে আসার মেয়ে নয়। রাই যদি সত্যকার যে কোর্টে থাকতো তাহলে অবশ্যই ও অনির্বাণের সাথে এরকম অন্যায় অবিচার হতে দিত না। কারণ আপনি তো খুব ভালো করেই জানেন যে অনির্বাণের উপরে রায় যতটাই অভিমান করে থাকুক না কেন, কিন্তু কোনো মতেই অনির্বাণের উপরে এরকম মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়ে অনির্বাণকে শাস্তির আওতায় আনা হবে এই জিনিসটা দেখা সত্ত্বেও রায় মোটেও চুপ করে বসে থাকার পাত্রী নয়। আপনি তো অন্তত এই জিনিসটা বিশ্বাস করেন, তাহলে আপনার কেন মনে হচ্ছে যে না, এই মুখোশ পড়ার পেছনে কোনো না কোনো অবশ্যই রহস্য আছে? আপনি প্লিজ এইরকম সন্দেহ করে আর যাই হোক না কেন স্রোতের এই সন্দেহটাকে হাওয়া দেওয়ার চেষ্টা করেন না, কারণ আপনি তো খুব ভালো করে জানেন যে স্রোত যদি একবার কোনো জিনিস নিয়ে পড়ে যায় তাহলে ওর থেকে কোনো মতেই রেহাই পাওয়ার আর উপায় থাকবে না। অন্যদিকে রাই বলতে থাকে যে সর্বনাশ করেছে, কেন জানি না স্রোত আমার উপরে তাকিয়ে আছে, আমাকে নিয়ে যথেষ্ট সন্দেহ হওয়ার আগে আমি এখান থেকে কেটে পড়ি। তো বন্ধু, ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না।